শুরু করছি আজকের এই বিশ্লেষণ। আজকে আমরা স্টিফেন লিককের খুবই মজার কিন্তু গভীর একটি ব্যঙ্গাত্মক গল্প উইথ দি ফটোগ্রাফার নিয়ে কথা বলবো। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আসল আমি বা অরিজিনাল সেলফের সাথে যান্ত্রিক নিখুঁততা বা টেকনিক্যাল পারফেকশনের কত বড় একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে? এই চমৎকার গল্পটি কিন্তু আমাদের বাহিরিক রূপ এবং বাস্তবতার সেই চিরকালীন সংঘাতের দিকটি আঙ্গুল তুলে দেখায়। এবার আমরা সেই মূল প্রশ্নটায় আসি, যেটা পুরো গল্পটাকেই একটা ফ্রেমের মধ্যে বেঁধে রেখেছে। একবার ভাবুন তো, কি হয় যখন একটা ছবি থেকে সেই মানুষটাই পুরোপুরি হারিয়ে যায় যাকে তুলে ধরার কথা ছিল। একজন সাধারণ মানুষ শুধু তার একটা আসল ছবি তোলাতে গিয়েছিলেন, কিন্তু তার ফলশ্রুতি যে কতটা ভয়াবহ আর অবসার্ড রূপ নিতে পারে তাই আমরা এবার দেখব। প্রথম অধ্যায় ১৯১২ সালের পোর্ট্রেট স্টুডিও। গল্পটা শুরুই হচ্ছে শেষ সময়ের একটা ঐতিহাসিক কনটেক্সট দিয়ে। এই ছবিটার দিকে একবার তাকান। ১৯ শতকের শুরুর দিকে, যাকে আমরা ফটোগ্রাফির গোল্ডেন এজ বা সুবর্ণ যুগ বলে থাকি, তখনকার সঠিক ও সম্মানজনক ছবি ঠিক কেমন হতো, এটা তারই একটা চমৎকার উদাহরণ। গল্পের ভেতরে ঘটতে থাকা অবাস্তব ব্যাপারগুলোতে যাবার আগে এই ছবিটি কিন্তু আমাদের একটা দৃষ্টিগত বেসলাইন বা আদর্শ তৈরি করে দেয়। কিন্তু এবার তুলনা করে দেখুন আমাদের গল্পের সাথে এর কত বড় একটা তফাত। বাম দিকে যেখানে আদর্শ স্টুডিওটি একজন মানুষের আসল ব্যক্তিত্বকে ধরার চেষ্টা করছিল, ঠিক ডান দিকে গল্পের সেই ১৯১২ সালের স্টুডিওটা পুরোপুরি আউটডেটেড। একটা পুরনো ফ্রস্টেড স্কাইলাইটের তলায় একটি চিকিৎসক বা ন্যাচারাল সায়েন্টিস্টের মতো এক ভবাঘুরে ফটোগ্রাফার ঘুরঘুর করছেন। এই খাপছাড়া অলমোস্ট ক্লিনিক্যাল এনভায়রনমেন্টটা গল্পের বক্তাকে প্রথম মুহূর্তেই খুব অস্বস্তিতে ফেলে দেয়। দ্বিতীয় পর্যায়ে একটি সাধারণ এবং আসল অনুরোধ। এই গল্পের একেবারে গভীরে যে মরাল ডিভাইড লুকিয়ে আছে, সেটা বুঝতে হলে আমাদের প্রথমেই দুপক্ষের উদ্দেশ্যকে বুঝতে হবে। বক্তার লক্ষ্য সত্যিই খুব বিনম্র ছিল। উনি শুধু চেয়েছিলেন তার মৃত্যুর পর বন্ধুদের কাছে যেন তার আসল মুখের একটা স্মৃতি থাকে। কিন্তু ফটোগ্রাফারের কাছে তার ধ্যান-জ্ঞান ছিল একেবারে কৃত্রিম, বিজ্ঞানসম্মত একটি পারফেক্ট ছবি তৈরি করা। এখানেই আমরা সাধারণ মানুষের অনুভূতি ও কৃত্রিমতার অহংকারী চেষ্টার মধ্যে একটি বিশাল দ্বন্দ্ব দেখতে পাই। তৃতীয় পর্যায় নিখুঁততার খোঁজ বা দ্য কোয়েস্ট ফর পারফেকশন। এখানেই টেনশন আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, ভাবুন তো, একজন মানুষ ৪০ বছর ধরে তার নিজের মুখটাকে যেমনভাবে দেখে আসছেন, হঠাৎ একজন ফটোগ্রাফার ওনাকে মুখের ওপর বলে বললেন, মুখটি একেবারেই ভুল। এই মুহূর্তটা সত্যিই ভীষণ অবাক করা। একজন ফটোগ্রাফারের কি পরিমাণ অ্যারোগেন্স বা ঔদ্ধত্য থাকলে উনি একজন মানুষের বাস্তবতাকে এইভাবে এক কথায় উড়িয়ে দিতে পারেন, সেটা এখানে দারুণভাবে প্রকাশ পাচ্ছে। এরপর শুরু হয় রিডিকিউলাস কিছু নির্দেশ: মাথা পাশাপাশি ঘোরানো, মুখ খোলা এবং বন্ধ করা, কান নিচিয়ে অন্যদিকে তাকানো, আর তারপর ফুসফুস ফোলানো, ঘাড় বাঁকা করা আর কোমর চিপে ধরা। ফটোগ্রাফার যেন জানত একজন মানুষকে একটা যান্ত্রিক বস্তু বা মেশিনের মতো ব্যবহার করছেন, শুধুমাত্র তার ইচ্ছামতো একটা 3/4 ফুল লুক পাওয়ার জন্য। পুরো ব্যাপারটার মধ্যে একটা অবাস্তব ফিজিক্যাল ডার্ক কমেডি লুকিয়ে আছে। চতুর্থ অধ্যায় কৃত্রিমতার উদ্ভটপনা বা দ্য অ্যাবসার্ডিটি অফ আর্টিফিস। এবার আসে শনিবারের সেই ফটোপ্রুফ দেখার মুহূর্তে। এটা কিন্তু গল্পের সত্যি একটা হৃদয় বিদারক ট্রানজিশন। কাগজের ওপর তৈরি করার চেহারাটি দেখে বক্তা হাতবম্ব হয়ে অনুভূতিহীন একটা প্রশ্ন করে বসেন, এটা কি আমি? যখন কেউ ছবিতে নিজের আসল মুখটাকেই চিনতে পারে না, তখন শিল্প বানাম বাস্তবতার এই সাথীরে একেবারে শীর্ষে পৌঁছে যায়। ফটোগ্রাফার যত রকমের ইন্টারেস্টিভ এডিট করেছেন তা সত্যিই বিস্ময়কর। চোখগুলোকে পুরোপুরি রিটাচ করে নাকি ঝলমলে করা হয়েছে, আইব্রো বা ভ্রুগুলো একেবারে মুছে ফেলা হয়েছে। তারপর ডেলফিডে নামের একটা কাল্পনিক কৃত্রিম প্রসেস ব্যবহার করে নতুন ভ্রু এঁকে দেওয়া হয়েছে। এমনকি মুখটাকেও অ্যাডজাস্ট করা হয়েছে, কারণ আসল মুখ নাকি বেশি নিচু ছিল। ভাবতে পারেন, এই অসম্ভব কৌশলগুলো দিয়ে বক্তার আসল পরিচয়টাকে সিস্টেম্যাটিক্যালি গায়েব করে দেওয়া হয়েছে। কিন্তু উদ্ভটপনার শেষ সীমাটা তো এখনও বাকি। ব্যঙ্গ কাব্যের সবচেয়ে চোখ কপালে তোলা মুহূর্তটি আসে যখন সালফাইড প্রসেসের কথা কোথায় কোথায় চলে আসে। এখানে আসলে বলা হচ্ছে যে এই প্রসেস ব্যবহার করে বক্তার সত্যিকারের কান দুটো একেবারে কেটে বাদ দিয়ে তার জায়গায় নিখুঁত কৃত্রিম কান বসিয়ে দেওয়া হবে। এটাকেই বলে রিয়ালিটিকে পুরোপুরি বাতিল করে কমপ্লিট আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্টের পক্ষে যাওয়া। পঞ্চম পর্যায়ে আসল সত্তার পক্ষে আবেগপূর্ণ প্রতিবাদ। এখানেই আসল সত্তা তার তীব্র ক্রোধ প্রকাশ করে দেয়। আমার কাছে এটা একটা মূল্যহীন জিনিস। এই প্যাশনেট কথার মধ্য দিয়ে বক্তা সেই যান্ত্রিকভাবে নিখুঁত কিন্তু আসলে পুরোপুরি নকল ছবিটাকে ছুড়োমার করে বাতিল করে দেয়। নিজের ত্রুটিপূর্ণ মুখের পক্ষে
এই আর্নেস্ট ডিনান্সিয়েশনটা এতটাই শক্তিশালী ছিল যে বক্তাকে শেষ অবধি অভিমানের চোখে জল নিয়ে স্টুডিও ছাড়তে হয়। ষষ্ঠ এবং শেষ অধ্যায় বাস্তবতা বনাম যান্ত্রিক দক্ষতা। লিককের লেখায় যে থিম্যাটিক কলিজনটা রয়েছে তা এখানে দারুণভাবে ফুটে উঠেছে। বাম দিকে দেখুন আমাদের অরিজিনাল সেলফ, যেখানে রয়েছে ঈশ্বর প্রদত্ত খুদকে বিনম্রতার সাথে মেনে নেয়া এবং একটা আসল স্মৃতি তৈরি করা। আর ডান দিকে যান্ত্রিক নিখুঁততার অহংকারী একটা অবসেশন, যা ব্যক্তিগত আসল পরিচয়কে পুরোপুরি হারিয়ে ফেলে। এটা প্রমাণ করে যে আসল মানুষটির প্রতি যদি সম্মানই না থাকে, তবে এই টেকনিক্যাল এক্সপার্টিজের আসলে কোনো মূল্যই নেই। আজকের এই বিশ্লেষণটি আমরা একটা গভীর চিন্তাশীল প্রশ্ন দিয়ে শেষ করব। কৃত্রিম নিখুঁততার এই যে অবিরাম অবসেসিভ খোঁজ, এটা কি শেষ অবধি সেই সত্যিটাকেই ধ্বংস করে দেয় না যেটা সে আসলে ধরার চেষ্টা করছিল? আজকের এই এডিটিং পাগল পৃথিবীতে দাঁড়িয়ে একটা সঠিক আসল ছবির সত্যিকারের মূল্য যে কতটা, আশা করি আজকের এই আলোচনা আমাদের সবাইকেই তা নতুন করে ভেবে দেখতে সাহায্য করবে।